চায়ের পালা শেষ। কি মানিক, এক চাল দাবা বোর্ডে খেলবে নাকি? হ্যাঁ, রাজি। সুন্দরবাবু, কি করবেন? খেলা দেখবেন নাকি থানায় ফিরবেন? এখন ওই ইজি চেয়ারে বসে আরাম করে শুয়ে একটা গোটা চুরুটকে ভস্যে পরিণত করব। হাতে বুঝি নতুন মামলা নেই? না, বিশেষ কিছু নাই। তবু শুনি না। একটা নিতান্ত বাজে মামলা ভাই। লেজা কি মুড়ো কিছুই বুঝে পাচ্ছি না। এ মামলায় গোয়েন্দা না ডেকে ডাক্তার ডাকাই উচিত বলে আমার মনে হয়। অর্থাৎ? পাগলামি আর কি, কিন্তু অদ্ভুত রকম পাগলামি। সুভাষচন্দ্র বসুকে সারা দেশ ভক্তি করে, তাই তো? কিন্তু দেশে এমন লোকও আছে যে নেতাজির প্রতিমূর্তি দেখলেই খেপে গিয়ে আছড়ে চুরমার করে দেয়। জয়ন্ত দাবার একটা বোরের চাল দিলে। ধ্যাৎ, ও নিয়ে আমার মাথা ঘামাবার দরকার নেই। হ্যাঁ, পাগলামি সারাবার জন্যে ডাক্তার ডাকাই তো উচিত। কিন্তু কেউ যদি নেতাজির উপরে নিজের আক্রোশ মেটাবার জন্যে পরের বাড়িতে ঢুকে নেতাজির প্রতিমূর্তি চুরি করে, তাহলে পুলিশ না ডেকে তো উপায় থাকে না। হ্যাঁ, কি বলছিলেন? মূর্তি ভাঙবার জন্য মূর্তি চুরি? ব্যাপারটা বেশ চিত্তাকর্ষক বলে মনে হচ্ছে। খুলে বলুন তো। তবে শোনো, চিতপুর রোডে শিল্পশালা বলে এক দোকান আছে। তার মালিক হচ্ছেন অনিল বসু। ওখানে বিক্রি হয় নানা রকম ছবি আর মূর্তি। দোকানের এক কর্মচারী সামনের দিক ছেড়ে পেছন দিকে গিয়ে কোনো কাজে ব্যস্ত ছিল। হঠাৎ একটা লোক দোকানে ঢুকে কাউন্টারের উপর থেকে নেতাজির প্রতিমূর্তি তুলে নিয়ে মাটির উপরে আছড়ে ভেঙে টুকরো টুকরো করে ফেলে। তারপর এত তাড়াতাড়ি সে পালিয়ে যায় যে কেউ তাকে ধরতেই পারেনি। এ হচ্ছে 4 দিন আগেকার কথা। দোকানের মালিক বিটের পাহারাওয়ালার কাছে অভিযোগ করেছিল বটে, কিন্তু ওই পর্যন্ত আর কি। প্লাস্টারে করা মূর্তি, দাম ওই 10 টাকা মাত্র, তুচ্ছ ব্যাপার। তারপর এলো দ্বিতীয় ঘটনা। এটা কিঞ্চিত গুরুতর, অদ্ভুত বটে। ঘটেছে কাল রাত্রে। কি ঘটেছে? ডাক্তার চক্রবর্তীর নাম শুনেছ তো? তার বাসভবন হচ্ছে সিমলায়, আর ডাক্তারখানা কর্নওয়ালিস স্ট্রিটে। তিনি নেতাজির গোঁড়া ভক্ত। ওই শিল্পকলা থেকেই তিনি নেতাজির দুটি প্রতিমূর্তি কিনেছিলেন। তার একটিকে রেখেছিলেন বসত বাড়িতে, আর একটিকে ডাক্তারখানায়। কাল রাত্রে বাড়িতে চোর ঢুকেছিল, কিন্তু আশ্চর্য এই যে সে নেতাজির মূর্তি ছাড়া আর কিছুই চুরি করেনি। বাড়ির বাইরেকার বাগানে গিয়ে মূর্তিটা দেওয়ালে আছড়ে ভেঙে সে লম্বা দিয়েছে। আজব কাণ্ড। আচ্ছা, 3টে মূর্তি কি একই ছাঁচ দিয়ে গড়া? হ্যাঁ, তারপর শোনো, আজ সকালে চারুবাবু ডাক্তারখানায় ঢুকে দেখেন সেখানেও কাল রাত্রে কে এসে নেতাজির মূর্তিটা নিয়ে ভেঙেছে, আর মেঝের উপর ছড়িয়ে পড়ে আছে তার ভাঙা টুকরোগুলো। এই তো ব্যাপার জয়ন্ত। এ কিরকম মামলা ভায়া? কেবল অদ্ভুতই নয়, সৃষ্টি ছাড়াও বলা চলে। কিন্তু লোকটা যদি পাগল হয় তাহলে তার পাগলামির ভেতর বেশ একটা পদ্ধতি আছে দেখছি। পদ্ধতি? হ্যাঁ, চারুবাবুর বাড়ি থেকে মূর্তিটা সে বাইরে নিয়ে গিয়েছিল, পাছে মূর্তি ভাঙার শব্দে বাড়ির লোকের ঘুম ভেঙে যায় এই ভয়। ডাক্তারখানায় অন্য লোকের কোনো ভয় নেই, তাই মূর্তিটা ভাঙা হয়েছে ঘরের ভেতরেই। ঘটনাগুলো আপাতত অকিঞ্চিতকর বলেই মনে হচ্ছে বটে, কিন্তু জানেন তো সুন্দরবাবু, গোয়েন্দার কাছে অকিঞ্চিতকর নয় কিছুই। আমি একবার ঘটনাস্থলে একগাছা ভাঙা লাঠি পেয়ে হত্যাকারীকে গ্রেপ্তার করেছিলাম। যাক সে কথা। এই পাগল আবার যদি কোনো কাণ্ড করে আমাকে জানাবেন। এখন আপনি চুরুট খান আর আমরা খেলি দাবাবুরে। নতুন ঘটনা ঘটতে দেরি লাগলো না। পরদিন প্রভাত। টেলিফোনে ক্রিং ক্রিং শুনে রিসিভারটা তুলে নিয়ে জয়ন্ত শুনলে, শিগগির এসো, 15 নম্বর পঞ্চানন পাল স্ট্রিটে। চটপট চাটা শেষ করো, সুন্দরবাবুর আমন্ত্রণ এসেছে। তা ব্যাপারটা ঠিক বোঝা গেল না।
তবে খুব সম্ভব সেই মূর্তি ধ্বংসকারী উন্মত্তের নতুন কীর্তি। 55 পাল স্ট্রিটের 15 নম্বর হচ্ছে একখানা সাধারণ বাড়ি। দরজার সামনে রাস্তার উপরে কৌতূহলী জনতা। জয়ন্ত বলল, কি ব্যাপার, এত ভিড় কেন চারিদিকে? নিশ্চয়ই যাতা ব্যাপার নয়। ওই যে বাড়ির সামনে দাঁড়িয়ে আছেন সুন্দরবাবু, চলো। কি মশাই, খবর কি? বাড়ির ভিতরে এসো। বৈঠকখানায় বসে আছেন এক প্রৌঢ় ভদ্রলোক। তার ভাবভঙ্গি অত্যন্ত উত্তেজিত। ইনি হচ্ছেন বিখ্যাত রিপোর্টার হারাধন বাবু। তোমাদের পরিচয় আর দিতে হবে না, ইনি তোমাদের চেনেন। জরুরি তলব করেছেন কেন? আবার সেই নেতাজির মূর্তির মামলা। আবারও নতুন কোনো মূর্তিভঙ্গ হয়েছে? আবার মূর্তি ভঙ্গের উপরে হত্যাকাণ্ড। হারাধন বাবু, ব্যাপারটা খুলে বলুন তো। এ যেন প্রকৃতির এক নির্দয় পরিহাস। পরের খবর সংগ্রহ করতে করতে সারাটা জীবন কাটিয়ে দিলাম, আর আমার নিজের বাড়ির এত বড় একটা খবর খবরের কাগজে পাঠাতে পারছি না। আমার মাথা এখন ভয়ানক গুলিয়ে গিয়েছে। বাইরের রিপোর্টারদের মতন আমি যদি এখানে আসতুম, প্রত্যেকটা কাগজের জন্য অন্তত 2-1 কলম করে লিখে পাঠাতে পারতুম। কিন্তু তা তো হলোই না, উল্টে এর ওর তার কাছ থেকে বারবার বলে বলে খবরটাকে ক্রমেই বাসি করে ফেলছি। তবে আপনার কথাটা আলাদা জয়ন্তবাবু। আপনি যদি সব শুনে এই অদ্ভুত রহস্যের কোনো একটা হদিশ করে দিতে পারেন, তবে আমার মস্ত লাভ হতে পারে। জয়ন্ত চুপ করে শুনলে, কিছু বলল না। মাস 4 আগে শ্যামবাজারের লক্ষ্মীর ভাণ্ডার থেকে আমি নেতাজির একটা প্রতিমূর্তি কিনেছিলাম। মনে হচ্ছে সেই মূর্তির জন্য এই অদ্ভুত কাণ্ড কারখানাগুলো হচ্ছে। বাড়ির সব উপরকার ঘরে বসে অনেক রাত পর্যন্ত আমাকে কাজ করতে হয়। কালও করছিলুম। গভীর রাতে বাড়ির একতলায় একটা যেন শব্দ হলো। খানিকক্ষণ কান পেতে রইলুম, কিন্তু আর কিছু শুনতে না পেয়ে মনে মনে ভাবলুম যে শব্দটা হয়তো এসছে বাড়ির বাইরে থেকে। তা মিনিট 5 কাটল। তারপর এক ভীষণ আর্তনাদ। জয়ন্তবাবু, অমন ভয়াবহ আর্তনাদ আমি জীবনে কখনো শুনিনি। তার স্মৃতি জীবনে আমি কোনোদিনও ভুলতে পারবো না। ভয় স্তম্ভিত হয়ে 2-1 মিনিট চুপ করে বসে রইলুম। তারপর এক গাছা লাঠি নিয়ে নিচে নেমে আসলুম। বৈঠকখানায় অর্থাৎ এই ঘরে ঢুকে দেখি টেবিলের উপর থেকে অদৃশ্য হয়েছে নেতাজির প্রতিমূর্তিটা। সব ফেলে এই কম দামি জিনিসটাকে নিয়ে গিয়ে চোরের যে কী লাভ হবে কিছুই বুঝতে পারলুম না। এমন সময় নজরে পড়ল বৈঠকখানা থেকে রাস্তার দিকে যাবার দরজাটা খোলা রয়েছে। এই পথ দিয়েই চোর পালিয়েছে বুঝে আমিও অগ্রসর হলুম। বাইরে ঘুটঘুট করছে অন্ধকার। হঠাৎ একটা দেহের উপর ঠক্কর খেয়ে পড়ে যেতে যেতে কোনো মতে সামলে নিলুম নিজের গতিকে। দেহটার অস্বাভাবিক স্পর্শ পেয়েই বুঝলাম সে হচ্ছে মৃতদেহ। দৌড়ে বাড়িতে এসে একটা লণ্ঠন নিয়ে ফিরে গিয়ে দেখি যেন রক্ত নদীর ভেতরে ভাসছে। একটা মানুষের মৃতদেহ, গলার উপরে তার প্রচণ্ড অস্ত্রাঘাতের চিহ্ন। চিত হয়ে পড়ে আছে, হাত দুটো গুটানো, মুখটা বিশ্রীভাবে হাঁ করা মশাই। এবার থেকে রোজ সে বোধহয় স্বপ্নে আমায় দেখা দেবে। পুলিশ পুলিশ বলে বার কয়েক চিৎকার করে আমি তখনই অজ্ঞান হয়ে গেলুম। তারপর কি যে হয়েছিল জানি না। কিছুক্ষণ পরে জ্ঞান আসায় দেখলুম আমার শিয়রের কাছে দাঁড়িয়ে রয়েছে এক পাহারাওয়ালা। কিন্তু মৃতদেহটা কার? সেইটাই হচ্ছে প্রশ্ন। লাশটা শবাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে, সেখানে গেলেই দেখতে পাবে। এখনো পর্যন্ত আমরা কিছুই ঠিক করতে পারিনি। লোকটা বেশ ঢ্যাঙা ঢঙা, গায়ের রং ওই রোদে পোড়া, দেখতে রীতিমতো জোয়ান। বয়স 30-এর বেশি হবে না। পরনে তার গরিবের কাপড়, কিন্তু তাকে শ্রমিক বলেও মনে হয় না। তার পাশে রক্তের ভিতরে পড়েছিল একখানা চাকু ছুরি। সেখানা তার নিজের না হত্যাকারীর তা জানবার উপায় নেই। তার জামার পকেটের ভিতরে পাওয়া গিয়েছে সস্তায় তোলা একখানা ফটোগ্রাফ। এই দেখো, ও আমার কাছেই আছে, দেখো। কর্কটের মতন একটা মূর্তির ছবি। চেহারা দেখলে কার্তিক বলে ভ্রম হয় না। মুখ যেন বেবুনের মতো, পুরো ভুরু। ফটোখানা ভালো করে পরীক্ষা করে জয়ন্ত জিজ্ঞাসা করল, নেতাজির মূর্তির খবর কি? তোমার আসবার একটু আগে সে খবর পেয়েছি। এখন এখান থেকে খানিক তফাতে মনমোহন রোডে একখানা খালি বাড়ির সামনেকার বাগানে
খণ্ড বিখণ্ড অবস্থায় মূর্তির ভগ্নাবশেষ পাওয়া গিয়েছে। আমি সেখানেই যাচ্ছি, তুমিও কি আসবে নাকি? নিশ্চয়ই। হারাধনবাবু কি তাঁর সম্পত্তির ভগ্নাবশেষ দেখতে চান? না 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 না, সময় নেই মশাই, সময় নেই। এই হত্যাকাণ্ডের খবর এতক্ষণে নিশ্চয়ই অন্যান্য রিপোর্টারদের হাতে পৌঁছে গিয়েছে, অথচ আমার বাড়িতে খুন আর আমি কিছু লিখতে পারলুম না। হায় রে, এমনই আমার দগ্ধ দৃষ্ট। যে মহামানুষকে নিয়ে ভারতে এবং ভারতের বাইরে বিস্ময়কর আন্দোলনের সাড়া পড়ে গিয়েছিল, যার আদর্শে অনুপ্রাণিত হয়ে হিন্দু ও মুসলমান পরস্পরকে সত্যিকার ভাই বলে মেনে নিয়েছিল এবং যার ব্যক্তিত্বের প্রভাবকে বাধা দিতে গিয়ে মহাত্মা গান্ধীকে পর্যন্ত প্রকাশ্যে পরাজয় স্বীকার করতে হয়েছিল, তারই খণ্ডবিখণ্ড প্রতিমূর্তির স্বাভাবিক পরিণাম দেখে জয়ন্ত স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল খানিকক্ষণ। তারপর সে ভগ্ন মূর্তির এক একটা টুকরো এক এক করে কুড়িয়ে নিয়ে অত্যন্ত মনোযোগের সঙ্গে পরীক্ষা করতে লাগল। তার মুখ দেখেই মানিক বুঝতে পারল যে এতক্ষণ পরে জয়ন্ত একটা না একটা সূত্র খুঁজে পেয়েছে। স্পষ্ট গন্ধ পেতে এখনো দেরি আছে, কিন্তু তবুও হ্যাঁ, একটু আলোর আভাস পাচ্ছে বলে মনে হচ্ছে যেন। অদ্ভুত অপরাধটি এই মামলার সঙ্গে জড়িত। তার কাছে এই যৎসামান্য পুতুলের মূল্য যে কোনো মানুষের প্রাণের চেয়েও বেশি, অথচ পুতুলটা হস্তগত করেই সে ভেঙে ফেলে। পাগলের পাগলামি আর কাকে বলে? না, তা নয় মানিক। একটা মস্ত কথা ভেবে দেখো, মূর্তিটা সে হারাধনবাবুর বাড়ির ভেতরেও ভাঙেনি, বাইরেও ভাঙেনি, ভেঙেছে এত দূরে এসে, অথচ তার উদ্দেশ্য ছিল মূর্তিটা হাতে পেলেই ভেঙে ফেলা। যে লোকটা খুন হয়েছে সে হঠাৎ এসে পড়াতেই হয়তো মূর্তিটাকে ঘটনাস্থলে ভেঙে ফেলা সম্ভবপর হয়নি। হতে পারে, কিন্তু বাগানের ভেতরে এই বাড়ির অবস্থানের দিকে আপনি ভালো করে লক্ষ্য করেছেন কি? আরে লক্ষ্য করে আবার কি করব? এটা হলো খালি বাড়ি। আসামি তাই বুঝেছিল যে কেউ তার কার্যকলাপের দিকে দৃষ্টি রাখতে পারবে না। আপনি হয়তো দেখেননি, কিন্তু আমি দেখেছি যে হারাধনবাবুর বাড়ি থেকে এখানে আসবার আগেই পাওয়া যায় আরেকখানা খালি বাড়ি। আসামি সেখানেই মূর্তিটা ভাঙেনি কেন? সে কেবল মূর্তিটা চুরি করেনি, একটা নরহত্যাও করেছে। যত দূর মূর্তিটা বহন করে নিয়ে আসবে তার পক্ষে ততই বিপদের সম্ভাবনা বাড়বে, কিন্তু তবুও সে মূর্তি ভাঙার প্রথম সুযোগটা কেন গ্রহণ করেনি? ও, তোমার প্রশ্নের উত্তর আমার কাছে নেই ভাই। মাথার উপরকার আলোর দিকে আঙুল নির্দেশ করে জয়ন্ত বলল, আগেকার খালি বাড়িতে আলো ছিল না, কিন্তু এখানে আলো আছে। আসামি অন্ধের মতো মূর্তি ভাঙতে রাজি নয়, মূর্তির ভাঙা টুকরোগুলো ভালো করে সচক্ষে দেখতে চায়। এর থেকে কি বুঝবো? আপাতত কিছুই বোঝবার দরকার নেই, পরে হয়তো এটা একটা বড় সূত্র বলে গণ্য হবে। যাজ্ঞে, এখন আপনি কি করতে চান সুন্দরবাবু? আমি আগে দেখব মৃতদেহটাকেও শনাক্ত করতে পারি কিনা। সে কে আর তার বন্ধু বান্ধবী বা কারা, এটা জানতে পারলে মামলাটার কিনারা করা কিছুই কঠিন হবে না, তাই নয় কি? খুব সম্ভব তাই, কিন্তু আমি অন্যভাবে মামলাটা নিয়ে নাড়াচাড়া করতে চাই। কিরকম? আপাতত আমার মত আপনার ঘাড়ে চাপাতে আমি একদমই রাজি নই। আমরা স্বাধীনভাবেই কাজ করি, আসুন। খানিকটা অগ্রসর হওয়ার পর আবার দুজনে মিলে পরামর্শ করা যাবে, কি বলেন? বহুত আচ্ছা, বহুত আচ্ছা। আচ্ছা, মৃতের পকেট থেকে যে ফটোখানা পাওয়া গেছে সেখানে আমায় দিতে পারেন? এই নাও, কিন্তু ছবিখানা কালকেই ফিরিয়ে দেবে কিন্তু। উত্তম, এখন বিদায় হলুম। কিছুটা দূরে গিয়ে জয়ন্ত ডাক দিল, মানিক, চলে আসো। মানিক, হারাধনবাবু নেতাজির মূর্তিটি কিনেছিলেন লক্ষ্মীর ভাণ্ডার থেকে, চলো সেখানেই যাই। শ্যামবাজারের লক্ষ্মীর ভাণ্ডারে গিয়ে শোনা গেল দোকানের মালিক অনুপস্থিত, বৈকালের আগে ফিরবেন না। আপাতত লক্ষ্মীর ভাণ্ডারে আমাদের ঠাঁই হলো না, অতঃপর হাঁড়ির অন্য ভাত টিপে দেখতে হবে। চলো মানিক, এবার আমাদের গন্তব্য চিতপুর রোডের শিল্পশালা। শিল্পশালার মালিক অনিলবাবু জয়ন্তের প্রশ্ন শুনে বললেন, হ্যাঁ মশাই, ওই কাউন্টারের উপরেই ছিল নেতাজির মূর্তিটা। যদি কোনো বদমাইশ যখন খুশি যেখানে সেখানে ঢুকে যা ইচ্ছে তাই করে লম্বা দিতে পারে, তাহলে মিথ্যে আমরা টেকসো দিয়ে মরি কেন?
ডাক্তার চারু চক্রবর্তীও তো আপনার কাছ থেকে নেতাজির আরও দুটো মূর্তি কিনেছিলেন। আগে হ্যাঁ, কিন্তু সেখানেও তো শুনছি এই কাণ্ড হয়েছে। এসব আর কিছু নয়, কমিউনিস্টদের কীর্তি। আপনার এখানে নেতাজির আর কোনো মূর্তি আছে? না মশাই, আর নাই। ওই মূর্তি তিনটি আপনি কোথা থেকে কিনেছিলেন? বড়বাজারে আগরওয়ালা অ্যান্ড সান্স থেকে। ওদের অনেক দিনের নাম করা কারবার। এই ফটোখানা কার বলতে পারেন? হুম, না না, চিনেছি, হীরালাল। হীরালাল কে? পাথরের কারিগর। অল্প স্বল্প মূর্তি করতে আর ছবির ফ্রেম গিল্টি করতে পারে। গেল হপ্তাতেও সে এখানে কাজ করে গেছে। তার ঠিকানা আমি জানি না। সে চলে যাওয়ার ঠিক 2 দিন পরেই আমার দোকানের নেতাজির মূর্তিটা ভেঙে দিয়ে পালিয়ে যায়। শিল্পশালার বাইরে এসে মানিক জিজ্ঞাসা করল, তুমি কোন তালে আছো কিছুই বুঝছি না জয়ন্ত। তা এইবার কোন দিকে যাত্রা? বড়বাজারে আগরওয়াল অ্যান্ড সান্স কারখানায়। বড় বাজারে অন্ধকার ও দুর্গন্ধের মুলুক। সংকীর্ণ অলিগলির অত্যন্ত জনস্রোত ভেদ করে জয়ন্ত মানিক যথাস্থানে এসে হাজির হল। ম্যানেজারের ঘরে ঢুকে একটা দ্বারপথ দিয়ে তারা দেখতে পেল উঠানে বসে কারিগরদের কেউ পাথর কাটছে, কেউ ছাঁচ থেকে মূর্তি গড়ছে। জয়ন্তের জিজ্ঞাসার জবাবে পুরাতন খাতা খুলে দেখে বললেন, আমরা নেতাজির অনেক মূর্তি গড়েছি। বছর খানেক আগে ওই একই ছাঁচ থেকে নেতাজির যেই মূর্তি করা হয় তার মধ্যে 3টে গেছে শিল্পশালায়, আর বাকি 3টে গেছে লক্ষ্মী ভাণ্ডারে। পরে ওই একই ছাঁচ থেকে আরও অনেক মূর্তি গড়া হয়েছিল বটে, কিন্তু সেইগুলো পাঠানো হয়েছে কলকাতার বাইরে। মূর্তিগুলো কেমন করে তৈরি করা হয়? আরে মশাই, খুব সোজা, শুনুন তাহলে। মুখের 2 ধার থেকে নেওয়া হয় 2টো ছাঁচ। তারপর ছাঁচ দুটোকে একসঙ্গে যুক্ত করে মূর্তিটাকে গড়া হয়। ভেতরটা থাকে ফাঁপা, আর ভিজে প্লাস্টার শুকনো হয়ে গেলেই গুদামজাত করা হয় মূর্তিগুলোকে। দেখুন তো, একে চেনেন কি? কই দেখি, এই তো সেই বদমাইশ হীরালাল। একে আবার আমি চিনবো না? খুব চিনি, ওর জন্যই তো আমার কারখানায় হাঙ্গামা হলো। তাই নাকি? আরে হ্যাঁ মশাই, হ্যাঁ। এই হীরালাল জয়পুরের লোক। সে আর এক জয়পুরিয়াকে ছোড়া মেরে ভালো মানুষের মতন আমাদের কারখানায় বসে কাজ করছিল। তারপর পুলিশ আমাদের কারখানায় ঢুকে তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়। তারপর আমাদেরও ছোটাছুটি, মরতে মরতে থানার আদালতি করি নাকি দোকান সামলাই বলুন তো দেখি। ওই রকম বাঁদর মুখর লোককে কাজ দিয়ে মশাই আমরাই অন্যায় করেছিল। কিন্তু মশাই একটা কথা স্বীকার করতে হয়, ওর মতন পাকা কারিগরও আমি এর আগে দেখিনি। বিচারে তার শাস্তি হয়? আরে হ্যাঁ মশাই, আরে যাকে ছোড়া মেরেছিল সে মরেনি বলেই মনে হয় হীরালাল এই যাত্রায় বেঁচে যায়। মাত্র 1 বছরের মতন জেল খাটে এখন বোধহয় মুক্তি পেয়েছে। কিন্তু সে আর মুখো হওয়ার ভরসা করবে না। তারই এক শ্রমিক ভাই এখানে কাজ করেন, তার সঙ্গে কথা কইবেন নাকি? ডাকবো নাকি তাকে? না না, তাকে ডাকবার দরকার নেই। অনুগ্রহ করে তাকে আমাদের কোনো কথাই জানাবেন না। ব্যাপার কি গোপনীয় কিছু? হ্যাঁ, অত্যন্ত। আরেকটা জিজ্ঞাসা আছে। পাকা খাতা দেখে আপনি তো বললেন যে নেতাজির ওই 6টি মূর্তি গেল বছরের 3রা জুন তারিখে এখান থেকে বাইরে গিয়েছে। আচ্ছা, হীরালাল গ্রেপ্তার হয় কোন তারিখে বলতে পারেন? তারিখ তো ঠিক মনে নাই, তবে কোন মাসে মাইনে নিয়েছিল তা খাতা দেখে বলতে পারি। হীরালাল এই পেজে নেই। হ্যাঁ, এই যে হীরালাল, এই হীরালাল মাইনে নিয়ে গেছে এই বছরের ওই 20 মে তারিখে। তখনই তো গ্রেপ্তার হয়েছিল। অনেক ধন্যবাদ, আর আপনাকে জ্বালাতন করব না। এসো মানিক। বৈকালবেলায় জয়ন্ত ও মানিকের আবির্ভাব হলো শ্যামবাজারের লক্ষ্মীর ভাণ্ডারে। মস্ত বড় দোকান, অনেকগুলো বিভাগ। তারা একেবারে ম্যানেজারের সঙ্গে গিয়ে দেখা করল। তাদের পরিচয় পেয়ে ম্যানেজার বললেন, হ্যাঁ মশাই, হারাধনবাবুর বাড়ির খবর আমরা পেয়েছি। তিনি আমাদের পুরানো খরিদ্দার। নেতাজির মূর্তিটি আমাদের এখান থেকেই কিনেছিলেন বটে। আপনাদের এখানে আরও বাকি 2টি যে মূর্তি, ওগুলো আছে? না মশাই, নেই, বিক্রি হয়ে গিয়েছে। যারা কিনেছেন তারাও আমাদের চেনা খরিদ্দার। খাতায় তাদের নাম আর ঠিকানা আছে। তাই আমি চাই
একজনের নাম প্রফেসর সুরেশচন্দ্র বসু, ঠিকানা 4 নম্বর রাজেন রক্ষিত লেন, কলকাতা। আর একজন শ্যামাপ্রসাদ সেন, ঠিকানা 7 নম্বর চন্দ্রকান্ত রোড, শ্রীরামপুর। আপনাদের কর্মচারীরা ইচ্ছা করলেই এই খাতার উপর চোখ বুলাতে পারে তো? তা পারবে না কেন? এ খাতা তো গোপনীয় নয়। দেখুন তো, পটর এই লোকটাকে কখনো দেখেছেন? জীবনে নয়। অমন বাঁদুরে চেহারা একবার দেখলে ভোলা অসম্ভব। হ্যাঁ, সেই। আরেকটা প্রশ্ন, আপনার এখানে জয়পুরের কোনো লোক কাজ করে? করে বই কি, একজন নয় 3 জন। আচ্ছা মশাই, নমস্কার। সান্ধ্য চায়ের ঘরোয়া পরিবেশ। তোমার মুখ যে আজকে ভারী খুশি খুশি দেখাচ্ছে জয়ন্ত। বুঝতে পেরেছো? তোমায় দেখে আমি বুঝতে পারবো না? তোমার মুখ যে আমার কাছে 10 বার পড়া কেতাবের মতন পুরনো। উপমায় তুমি দেখছি কালিদাস। তা খুশি হওয়ার কারণটা বলো দেখি। সবুর করো, সবুরে মেয়া ফলে। আমি এখন সুন্দরবাবুর জন্য অপেক্ষা করছি। না না, আর অপেক্ষা করতে হবে না। সিঁড়ির ওপর ওই যে তার পায়ের শব্দ। ইংরেজিতে কি একটা যেন প্রবাদ আছে, হ্যাঁ, স্মরণ করলেই শয়তানকে দেখা যায়। তুমি সুন্দরবাবুকে স্মরণ করেছো, সুতরাং তোমার কথা আমি শুনতে পেয়েছি মানিক। আমাকে কার সঙ্গে তুলনা করছো তুমি? না না, তুলনা নয়, আমি একটা প্রবাদের কথা বলছিলাম। আর চুলোয় যাক তোমার প্রবাদ, ওসব ছেঁড়া কথায় কান দেবার সময় আমার নেই। তা হে জয়ন্ত, তোমার খবর কি? ভালো। নেতাজির মূর্তি নিয়ে আজ যথেষ্ট গবেষণা করা গিয়েছে। আহ, নেতাজির মূর্তির পিছনে এখনো তুমি লেগে আছো? বেশ বেশ, যার যা পদ্ধতি, আমি আপত্তি করব না। আমি কিন্তু এবারে তোমাকে পেছনে ফেলে এগিয়ে এসেছি। হ্যাঁ, তাই নাকি? যে লোকটা খুন হয়েছে তাকে শনাক্ত করতে পেরেছি, খুনের কারণও আবিষ্কার করে ফেলেছি। সাধু সাধু। অবনীবাবুকে জানো তো? ডিটেকটিভ ডিপার্টমেন্টের যত মেরুয়াবাদীর নামধাম চেহারা তার নখদর্পণ। লাশটা দেখেই তিনি চিনে ফেলেছেন। যার লাশ, তার নাম হচ্ছে রাধাকৃষ্ণ, দেশ জয়পুরে। লোকটা নাকি 1 নম্বরের গুন্ডা, একটা মস্ত দলের সর্দার, অথচ সে হচ্ছে ভদ্রবংশের ছেলে। দেশে সুমিত্রা নামে তার একটা ভগ্নী আছে, সেও একবার একটা চুরির মামলায় জড়িয়ে পড়ে, কিন্তু প্রমাণ অভাবে খালাস পায়। তাহলে এই ব্যাপারখানা কতটা পরিষ্কার হয়ে এসেছে বুঝেই দেখো। আমার কি আন্দাজ জানো, যে তাকে খুন করেছে সেও তার দলেরই লোক। যে কোনো কারণে রাধাকিষণ তাকে পথ থেকে সরাতে চেয়েছিল। ঘটনার রাতে হঠাৎ তাকে হারাধনবাবুর বাড়িতে ঢুকতে দেখে সে তার অপেক্ষায় পথের উপরে দাঁড়িয়েছিল। তারপর সে বেরিয়ে এলে তাকে আক্রমণ করতে গিয়ে রাধাকিষণ নিজেই পটল তুলতে বাধ্য হয়। কি বলো জয়ন্ত, আমার আন্দাজ কি ভুল? খাসা সুন্দরবাবু, কিন্তু এক ফোঁটা চোনা রয়ে গেল নাকি? কেন? খুনি নেতাজির মূর্তিগুলো ভেঙে ফেলে কেন? আরে রেখে দাও নেতাজির মূর্তি, ও কথা কি কিছুতেই ভুলতে পারবে না তুমি? তুচ্ছ পুতুল চুরি, বড় জোর 6 মাস জেল, কিন্তু আসলে এটা খুনের মামলা, আর সেইটাই হচ্ছে কর্তব্য। এরপর আপনার কি কর্তব্য হবে? খুব সোজা, অবনীবাবুকে নিয়ে যাব বড় বাজারের বস্তিতে। খুব সম্ভব ফটোর লোকটাকে তাহলে আজকেই গ্রেপ্তার করতে পারবো। তুমি কি আমাদের সঙ্গে যাবে? আমার বিশ্বাস আরও সহজে আসামির দেখা আমরা পেতে পারি। অবশ্য আমি জোর করে কিছুই বলতে চাই না। আপনি যদি আজ রাত্রে আমাদের সঙ্গে আসেন আর দৈব যদি সহায় হয়, তাহলে হত্যাকারী নিজেই আপনার হাতের মুঠোর ভেতরে এসে পড়বে। কোথায় যেতে হবে শুনি? বড় বাজারে? না, 4 নম্বর রাজেন রক্ষিত লেনে। আমি অঙ্গীকার করছি সুন্দরবাবু, আমার আন্দাজ ভুল হলে আমি কাল আপনার সঙ্গে বড় বাজার বস্তিতে ভ্রমণ করতে যাব। কি বলেন, রাজি? এখানে এর মানে কি দাদা? তাই ধরে নাও, আহাম্মক কোথাকার। জয়ন্ত টেবিলের সামনে গিয়ে একখানা কাগজে তাড়াতাড়ি কি লিখে সেখানা খামের ভিতর পুরল।
তারপর খামের উপরে ঠিকানা লিখতে লিখতে চেঁচিয়ে ডাকল। মধু, ওরে ও মধু, শ্রী মধুসূদন আমার। যাই গো বাবু যাই। যাও তো বাপু, এই চিঠিখানা নিয়ে। খামের উপর ঠিকানা লেখা আছে, পারো তো দৌড়ে যাও, বড্ড জরুরি চিঠি। সুন্দরবাবু, তাড়াতাড়ি বাড়িতে গিয়ে খেয়ে দিয়ে খানিকটা গড়িয়ে নিন। রাত 10:30টার সময় আবার এখানে পদার্পণ করলেই চলবে। আমরা 11:30টার ভেতরেই যাত্রা করব। মানিক, আমাকে এখন পাশের ঘরে গিয়ে পুরনো খবরের কাগজের ফাইল ঘাঁটতে হবে। আজ রাত্রে বোধহয় অনিদ্রারই ব্যবস্থা। তুমি ইচ্ছা করলে অল্প বিস্তর বিশ্রাম করতেই পারো। রাত্রি প্রায় 10টার সময় পাশের ঘর থেকে জয়ন্ত বেরিয়ে এলো ধুলি ধূসরিত হস্তে। সোফার উপরে লম্বা হয়ে শুয়েছিল মানিক। বলল, কি বন্ধু, তোমার খুশি মুখ যে আরো খুশি খুশি হয়ে উঠেছে। আমি যা খুঁজছিলাম তা পেয়েছি। রাত 11:30। সদর দরজায় অপেক্ষা করছিল জয়ন্তর মোটর। সুন্দরবাবু ও মানিকের সঙ্গে সে মোটরে গিয়ে উঠল। সুন্দরবাবু যে সশস্ত্র সেই বিষয়ে সন্দেহ নাস্তি। মানিক, তুমি রিভলভারটা এনেছো তো? সে কথা আবার বলতে? গাড়ি ছুটল। এই রাস্তা ও রাস্তা মারিয়ে গাড়ি যখন একটা চৌমাথায় হাজির হলো, কলকাতা শহর তখন যেন ঘুমিয়ে পড়বার চেষ্টা করছে। গুড্ডা সিং, গাড়ি থামাও। এখানেই তুমি আমাদের জন্য অপেক্ষা করো। আমাদের এখন শ্রীচরণী ভরসা। নামো মানিক, নামুন সুন্দরবাবু। আরে আরে মশাই, আপনার নাসা যন্ত্র যে সঙ্গীত সৃষ্টি করবার চেষ্টা করছে। বলি, ঘুমোলেন নাকি? আরে ঘুমাইনি ঘুমাইনি। এই বিষম গরমে শীতল সমীরণ সেবন করে কিঞ্চিত তন্দ্রাতুর হয়েছিলাম আর কি। আমি এখন সম্পূর্ণরূপে জাগ্রত। কি বলবে বলো? এইবার গাড়ি থেকে অবতরণ করবার সময় এসেছে। এসেছে নাকি? এই আমি নেমে পড়লুম। গাড়ি নিয়ে বেশি দূর যাওয়া সঙ্গত নয়। এইবার পদব্রজেই মিনিট 5 অগ্রসর হতে হবে। হুকুম। আমি প্রাচীন সৈনিক, যা বলবে তাতেই আমি রাজি। এই আমি সবেগে পদচালনা করলাম। পথে আর লোক চলাচল নেই বললেই চলে। গোটা কয়েক কুকুর শহরের মৌনব্রত ভাঙবার চেষ্টা করছে, এবং রাস্তার এখানে ওখানে 2-3 বা ততোধিক ষাঁড় গা এলিয়ে উপুর হয়ে সুরে নির্বিকারভাবে করছে রোমন্থন। 4 নম্বর রাজেন রক্ষিত লেন। রেলিং ঘেরা জমির ভিতর একখানা মাঝারি আকারের বাড়ি। তার গায়ে কোথাও নেই আলোর রেখা। বাড়ির লোকেরা নিশ্চয়ই শয্যায় আশ্রয় গ্রহণ করছে। রাস্তার ইলেকট্রিক পোস্টের আলোয় সুন্দরবাবুর নামটা পাঠ করলেন। প্রফেসর সুরেশচন্দ্র বসু। রাত্রেও ওই বাড়ির ফটক বন্ধ হয় না দেখছি। চলুন সুন্দরবাবু, বাগানে ওই হাসনুহানা ঝোপের আড়ালে গিয়ে আমরা লুকিয়ে থাকি। হয়তো অনেক রাত পর্যন্ত আমাদের মশার কামড় সহ্য করতে হবে। হয়তো সকাল পর্যন্ত অপেক্ষা করেও আমাদের ভাগ্যে লাভ হবে প্রকাণ্ড একটি অশ্বডিম্ব। উপায় কি? যে পূজার যে মন্ত্র। চলুন। কিন্তু জয়ন্তর আশঙ্কা সফল হলো না। আধ ঘন্টা কাটতে না কাটতেই কোথা থেকে আচমকা দেখা দিল একটা ছোট্ট কালো মূর্তি। তীরের মতন বাগানের ভিতর ছুটে এসেই সে বাড়ির ছায়ার ভিতরে কোথায় হারিয়ে গেল, ঠিক যেন একটা বানর। কয়েক মুহূর্ত কেটে গেল নীরবে। তারপর একটা শব্দ, কে যেন একটা জানালা খুলছে ধীরে ধীরে। তারপর আবার সব চুপচাপ। এসো মানিক, আমরা জানলা নিচে গিয়ে দাঁড়িয়ে থাকি। চোর বাইরে বেরোলেই গ্রেপ্তার করব। কিন্তু তারা 2-1 পা এগোবার আগেই বাড়ির ভিতর থেকে আবার হলো সেই মূর্তিটার আবির্ভাব। তার হাতের তলায় রয়েছে সাদা মতন কি একটা জিনিস। সে চারদিকটা একবার চটপট দেখে নিল। এখনকার নীরবতার ও নির্জনতায় বোধহয় আশ্বস্ত হলো। হাতের জিনিসটা মাটির উপরে নামিয়ে রাখল। তারপর জেগে উঠল ফটাফট শব্দ। জয়ন্ত সঙ্গীদের নিয়ে বেগে ছুটে এলো তার দিকে।
লোকটা তখন হেট হয়ে এমন একাগ্র মনে মাটির দিকে তাকিয়ে আছে যে কিছু বুঝতে পারলে না। তার পিঠের উপরে বাঘের মতন লাফিয়ে পড়ল জয়ন্ত। এবং সে কোনো বাধা দেবার আগেই মানিকের সাহায্যে সুন্দরবাবু হাত করা দিয়ে তার 2 হাত বন্দি করলেন। তাকে চিৎ করতেই দেখা গেল তার হাড় কুৎসিত বেলুনের মুখখানা অবিকল সেই ফটোগ্রাফের প্রতিচ্ছবি। জয়ন্ত মাটির উপরে হুমড়ি খেয়ে পড়ল। সেখানে ইতস্তত বিকীর্ণ হয়ে আছে নেতাজির আরেকটি মূর্তির ভাঙা টুকরো। সে একে একে টুকরোগুলো তুলে নিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে পরীক্ষা করতে লাগল। এমন সময় বাড়ির ভিতরে জ্বলে উঠল আলো এবং দরজা খুলে বেরিয়ে বাগানের উপর এসে দাঁড়ালো আর এক মূর্তি। আপনিই বোধহয় প্রফেসর সুরেশচন্দ্র বসু। আগে হ্যাঁ, আর আপনি নিশ্চয়ই জয়ন্তবাবু। আপনার পত্র আমি যথাসময়েই পেয়েছি, আর কাজ করেছি আপনার উপদেশ মতোই। যাক, বদমাইশটা ধরা পড়েছে দেখে খুশি হলুম। আসুন একটু চাটা খেয়ে যান। এই কি চা খাবার সময় মশাই? এই পরম সুন্দর মানুষটিকে লকআপে পুড়তে না পারলে আমি ঘুমাবারও সময় পাবো না। দেখি সোনার চাঁদ, তোমার পকেটে কি সম্পত্তি আছে? বন্দি কোনো কথা কইল না, কিন্তু সুন্দরবাবু তার দিকে হাত বাড়াতেই সে দাঁত মুখ খিচিয়ে খ্যাক করে তার হাতে কামড়ে দিতে এলো। বাবা, ওরে বাবা, হয়েছিল আর কি? তুই বেটা মানুষের ছদ্মবেশে বুনো জন্তু নাকি? এই মানিক, এর মুন্ডুটা 2 হাতে আচ্ছা করে চেপে ধরো তো, সাবধান যেন কামড়ে না দেয়। এর পকেট পুরো হাতড়ে না দেখলে চলবে না। আসামির পকেট হাতড়ে পাওয়া কেবল 3 টাকা 10 পয়সা আর একখানা ছোড়া। এর হাতলে এখনো রক্তের দাগ লেগে রয়েছে দেখছি। নিশ্চয়ই গুন্ডা রাধা কিষানের রক্ত। ওহে রূপবান পুরুষ, কোন নাম ধরে তোমাকে সম্বোধন করব বাপু? আসামি নিরুত্তর। নাম বলবে না? গীতা রহ বেটা, কিন্তু তুমি তো জানো না ডিটেকটিভ ডিপার্টমেন্টের অবনীবাবুর কাছে তোমার নাম ধাম আর যাবতীয় গুণাবলী কিছুই আর ধামাচাপা থাকবে না। রাত বাড়ছে সুন্দরবাবু। হ্যাঁ, আমরাও এইবার গা তুলব। কিন্তু ভাই জয়ন্ত, তুমি যে কেমন করে জানতে পারলে এই খুনিটা আজ আসবে? কিছুই তো আমি বুঝতে পারছি না। আপাতত বুঝে কাজ নেই, কারণ আমার কাছেও এখনো সব রহস্য পরিষ্কার হয়নি। এই লোকটা নেতাজির মূর্তি ভাঙে নাকি? না সুন্দরবাবু, এটা খুনের মামলা নয়, এটা হচ্ছে নেতাজির মূর্তির মামলা। আমার ধারণা খুনোখুনির কারণই হচ্ছে এই নেতাজির মূর্তি। সেই কারণটা আবিষ্কার করতে না পারলে আদালতে আপনার খুনের মামলা ফেঁসে যাবে। ও, অত বাক্যবাই কেন? কারণটা ব্যক্তই করো না বাবু। কারণ অনুমান করেছি বটে, কিন্তু সে অনুমান সত্য বলে প্রমাণ করবার উপায় আমার হাতে নেই। তবে আসছে পরশুদিন বিকেলে আপনি যদি আমার বাড়িতে শুভাগমন করেন, তাহলে মেঘ সরিয়ে আপনাকে সূর্যালোক দেখাবার আশা দিলেও দিতে পারি। নির্দিষ্ট দিনে যথাসময়ে সুন্দরবাবু দেখা দিলেন জয়ন্তর বৈঠকখানায়। খবর শুভ তো? তোমার আগেই আমি সূর্যালোক দেখতে পেরেছি জয়ন্ত। আপনি ভাগ্যবান। না, ঠাট্টা নয়। অবনীবাবু খোঁজ খবর নিয়ে এর মধ্যেই আসামির সব গুপ্ত কথা বের করতে পেরেছি। তার নাম হীরালাল, বাড়ি জয়পুরে। আগে তার স্বভাব ভালোই ছিল, সৎপথে থেকে মূর্তি গড়ে বেশ 2 পয়সা রোজগার করত। তারপর কুসংস্পর্শে পড়ে সে গোল্লায় যায়। 2 বার জেল কাটে, একবার চুরি করে আর একবার ছোড়া মেরে। নেতাজির মূর্তিগুলো কেন যে ভাঙল এখনো তা জানা যায়নি, কারণ হীরালাল ও সম্বন্ধে কোনো কথাই বলতে নারাজ। কিন্তু আমরা সন্ধান নিয়ে এইটুকু জানতে পেরেছি যে মূর্তিগুলো তার নিজের হাতেই গড়া। সুন্দরবাবু নিজের মনের কথা বলে যাচ্ছিলেন, কিন্তু জয়ন্ত বোধহয় মন দিয়ে তার কথা শুনছিল না। থেকে থেকে সে যেন কান পেতে কি শোনে। মাঝে মাঝে উঠে জানলার ধারে যায়, তারপর আবার আনে এসে বসে পড়ে। তোমার আজ কি হয়েছে বলো তো জয়ন্ত? তুমি এমন অন্যমনস্ক কেন? বোধহয় আমার হিসেবে ভুল হয়েছে। এখন আপনার কাছে কেমন করে মুখ রক্ষা করব জানি না। এ আবার কি কথা? আজ এখানে আসবার জন্য গতকাল একজনকে টেলিগ্রাম করেছিলাম, কিন্তু নির্দিষ্ট সময় উতরে গেল, তিনি এলেন না। কে তিনি? শ্যামাপ্রসাদ সেন, থাকেন শ্রীরামপুরে। তাকে কি দরকার? খুনি কেন যে নেতাজির মূর্তিগুলো ভাঙত,
হয়তো এর উত্তর পাওয়া যেতে পারে তার কাছেই। প্রশ্নের উৎপত্তি কলকাতায়, তার উত্তর আসবে শ্রীরামপুর থেকে। অবাক কাণ্ড। মানিক, দরজায় একখানা গাড়ি থামলো না? একবার দেখে এসো তো। মানিক ঘর থেকে বেরিয়ে গিয়ে আবার ফিরে এলো একটি প্রাচীন ভদ্রলোককে সঙ্গে নিয়ে। তার ডান হাতে খবরের কাগজ দিয়ে মোড়া একটা জিনিস। আপনি কি শ্রীরামপুরের শ্যামাপ্রসাদ বাবু? এই আগে হ্যাঁ, এই কিন্তু ঠিক সময় আসতে পারিনি বলে মাফ করবেন। এই আজকাল ট্রেনের ধার ধরন তো জানেনি। বসুন বসুন। নেতাজির মূর্তিটি এনেছেন তো? হ্যাঁ, এই যে আমার হাতে। উত্তম, তাহলে কাজের কথা হোক। আগে জয়ন্তবাবু, বলি আপনি কি সত্যি সত্যি এই মূর্তিটাকে 300 টাকা দিয়ে কিনতে চান? নিশ্চয়ই। বলি কেমন করে জানলেন বলুন তো এই মূর্তিটা আমার কাছে আছে? লক্ষ্মীর ভাণ্ডারের ম্যানেজার আমাকে বলেছেন। তাহলে এ কথাও নিশ্চয়ই শুনেছেন মূর্তিটা আমি কিনেছি মাত্র 10 টাকা দিয়ে। না। আগে মশাই, আমি ধনী নই বটে, কিন্তু ঠকযোগ্য কিন্তু নই। আমি আগে থেকেই আপনাকে জানিয়ে দিতে চাই যে মূর্তিটার দাম কিন্তু মাত্র 10 টাকাই। শ্যামাপ্রসাদ বাবু, আপনার সততা দেখে খুশিও হচ্ছি, আবার বিস্ময় হতবাক হচ্ছি। মূর্তিটির আসল দাম যাই হোক, আমি 300 টাকা দিয়েই ওটি আপনার কাছ থেকে কিনতে চাই। জয়ন্তর কথা মতো কাজ করে 300 টাকা নিয়ে প্রস্থান করলেন শ্যামাপ্রসাদ বাবু। জয়ন্তর মাথা খারাপ হয়ে গিয়েছে, জেনে শুনেও ঠকলে। আরে ছ্যা ছ্যা ছ্যা। জয়ন্ত মুখ টিপে একটু হেসে উঠে দাঁড়ালো। একখানা নূতন টেবিল ক্লথ বিছিয়ে নেতাজির মূর্তিটা তার মাঝখানে স্থাপন করে বলল, সুন্দরবাবু, এইবার আমি একটি অপকর্ম করব, মহা অপকর্ম। 10 টাকার মাল 300 টাকায় কিনেই তো অপকর্ম করেছো, তার উপরে আবার কি অপকর্ম আছে? আজ আমিও বরেণ্য নেতাজির ওই প্রতিমূর্তিকে চূর্ণ বিচূর্ণ করব। ও বাবা, তুমি যে হঠাৎ পাগল হয়ে গিয়েছো সে বিষয়ে আর কোনো সন্দেহ নেই। মানিক, তোমার বন্ধুটিকে সামলাও, সে যেন আমার মাথায়ও হাতুড়ির একখানা ঘা না দিয়ে দেয়। জয়ন্ত মূর্তির উপরে হাতুড়ির দ্বারা আঘাত করল এবং মূর্তিটি সশব্দে ভেঙে চুরমার হয়ে গেল। জয়ন্ত সাগ্রহে টেবিলের উপরে হেট হয়ে পড়ল এবং একটা ভাঙা টুকরো তুলে সানন্দে বলে উঠল, দেখুন সুন্দরবাবু, দেখো মানিক, আমার হাতে রয়েছে মমতাজ বেগমের বিখ্যাত কালো মুক্ত। মমতাজ বেগমকে সম্রাট শাহজাহান যে মহামূল্যবান কালো মুক্ত উপহার দিয়েছিলেন তার খ্যাতি পৃথিবীর দেশে দেশে। নাদির শাহের ভারত আক্রমণের সময় এই মুক্তটি যে কোথায় হারিয়ে যায় কেউ তো জানে না। অনেক কাল পরে মুক্তটি কেমন করে যেন মধ্য ভারতের প্রতাপপুরের মহারাজার হস্তগত হয়। তারপর সেদিন পর্যন্ত বংশানুক্রমে মুক্তার মালিক হতেন প্রতাপপুরের মহারাজারাই। তারপর বর্তমান মহারানী শয়নগৃহ থেকে আবারও মুক্তাটি অদৃশ্য হয়ে যায়। তাই নিয়ে চারিদিকে খুবই উত্তেজনার সৃষ্টি হয়। সুন্দরবাবু সে কথা নিশ্চয়ই মনে আছে। পুলিশ সে মামলার কিনারা করতে পারেনি। মহারানীর এক পরিচারিকা ছিল, সে জয়পুরের মেয়ে, নাম সুমিত্রা। তার উপরই সন্দেহ হয় বটে, কিন্তু তার বিরুদ্ধে কোনো প্রমাণই পাওয়া যায়নি। হীরালাল যদি তার দুষ্কর্মের সহকারী হয়, তবে রাধাকিষণ তার ফটো নিয়ে বেড়াতো কেন? খুব সম্ভব তৃতীয় ব্যক্তির কাছে হীরালালের খোঁজ নেওয়ার সময় এই ফটো তার কাজে লাগত। যাজ্ঞে সে কথা। আমি বেশ আন্দাজ করলুম খুনের পরে হীরালাল আরও তাড়াতাড়ি কাজ হাসিল করার চেষ্টা করবে, কারণ পুলিশ তাকে খুঁজছে। এখন যথাসম্ভব শীঘ্র তার কলকাতা থেকে অদৃশ্য হওয়া উচিত। হীরালাল যে মূর্তির ভেতরে কালো মুক্তা লুকিয়ে রেখেছে তখনও পর্যন্ত আমার কিন্তু সে সন্দেহ হয়নি, কিন্তু খালি বাড়ির সামনে ঠিক আলোর নিচে হীরালাল মূর্তিটা ভেঙেছিল বলে সন্দেহ হয়েছিল যে ফাঁপা মূর্তিগুলোর মধ্যে এমন কোনো মূল্যবান জিনিস আছে যার লোভে চোর এইসব কাণ্ড করে। সন্ধান নিয়ে জানলুম 6টার মধ্যে শেষ 2টি মূর্তি আছে যথাক্রমে প্রফেসর সুরেশচন্দ্র বসু আর শ্যামাপ্রসাদ সেনের কাছে। একজন থাকে শহরেই আর একজন শ্রীরামপুরে। আন্দাজ করলুম শহরের মূর্তিটাকে চুরি না করে কলকাতার বাইরে যাওয়া হীরালালের পক্ষে স্বাভাবিক নয়। আমার আন্দাজ ভুল হয়নি।
কারণ সুরেশবাবুর বাড়িতে সচক্ষে দেখলুম হীরালাল কি যেন খুঁজছে মূর্তির ভাঙা টুকরোগুলোর মধ্যে। কিন্তু ততক্ষণে পুরনো খবরের কাগজের ফাইল থেকে বিখ্যাত কালো মুক্তোর ইতিহাস আমি উদ্ধার করেছি। আর রাধাকিষাণের সঙ্গে এই মুক্তোর চুরির যে একটা ঘনিষ্ঠ সম্পর্ক থাকতে পারে এমন সন্দেহ আমার মনে ঠাঁই পায়। এও জেনেছি যে রাধাকিষাণ আর হীরালাল পরস্পরের পরিচিত আর একই দেশের লোক। মনে তখনই খটকা লাগলো, হীরালাল কি ফাঁপা মূর্তির ভেতর খুঁজছে কালো মুক্তোকেই? কিন্তু এখনো পর্যন্ত হীরালালের অভীষ্ট সিদ্ধ হয়নি। আমার মন বলল তাহলে নিশ্চয়ই ওই মুক্তো আছে ওই শেষ বা ষষ্ঠ মূর্তির মধ্যেই। সুন্দরবাবু, কপাল ঠুকে আপনার সামনে 300 টাকা দিয়ে ওই ষষ্ঠ মূর্তি আমি কিনে ফেললুম, দেখলেন তো? ধন্যি ভায়া ধন্যি, একটি মাত্র ইষ্টক খণ্ড দিয়ে আজ এক জোড়া পক্ষী বধ করেছো। ও বাবা 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 বাবা, একসঙ্গে দুটো মামলার কিনারা করে ফেললে হে। ওদিকে মুক্তা চুরির আর এদিকে মূর্তি চুরির মামলা। নেতাজি সুভাষচন্দ্রের জীবন হচ্ছে বিচিত্র অ্যাডভেঞ্চারে পরিপূর্ণ। তার প্রতিমূর্তিও বড় কম অ্যাডভেঞ্চার সৃষ্টি করল না। নেতাজির সবকিছুর সঙ্গেই অসাধারণতা জুড়ে আছে। জয় হিন্দ।